প্রতিদিন আমাদের চারপাশে হাজারো গল্প জন্ম নিচ্ছে। কিছু গল্প লেখা হয় পরিসংখ্যানে, কিছু গল্প লেখা হয় শিরোনাম, আর কিছু গল্প জন্ম নেয় চিন্তার গভীরতা, প্রশ্ন করার সাহস এবং শব্দের দায়িত্ববোধ থেকে। আজকের ব্রেইনওয়ার্ড ক্যাফে ঠিক সেই গল্পগুলোর জায়গায় যেখানে আমরা কথা বলি তরুণ লেখকদের সঙ্গে, যারা শুধু লিখে না, বরং সময়কে প্রশ্ন করে এবং পাঠকদেরকে ভাবতে বাধ্য করে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ওয়াইসিসির পক্ষ থেকে আমি ফাতেমী সুষমা আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি ওয়াইসিসি ব্লগ প্রেজেন্টস ব্রেইনওয়ার্ক ক্যাফের আজকের এপিসোড ইনসাইড মিডিয়া রাইটিং ফ্রম আর্টিকেলস টু অডিয়েন্স। আজ আহ, আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন তাহসান আহমেদ স্যার, ফিচার রাইটার অফ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, কন্ট্রিবিউটিং রাইটার অফ প্রথম আলো, ফরমার ফ্রিল্যান্স রাইটার অফ দেশ রূপান্তর। তিনি ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজে স্নাতক সম্পন্ন করেছেন এবং শিশু ও তরুণদের জন্য মিঠাই ও তরুণোদয়ে নিয়মিত লিখছেন। এছাড়া তিনি কুইন্স কমনওয়েলথ এসে কম্পিটিশনে সিলভার লরিয়েট হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। আসসালামু আলাইকুম তাহসান আহমেদ স্যার, ব্রেনওয়ার্ক ক্যাফেতে আপনাকে পেয়ে আমরা সত্যি আনন্দিত। কেমন আছেন আপনি? ওকে, ভালো আছি। আই এম ভেরি গ্ল্যাড টু বি হিয়ার। ইটস অ্যান অনার রিয়েলি। স্যার, শুরুতে যদি আপনার সম্পর্কে আমাদের দর্শকদের জন্য একটু বলতেন। আমি একজন রাইটার। আমি নিজেকে রাইটার হিসেবে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ইদানিং জার্নালিস্ট হিসেবে কাজ করছি, কিন্তু আমার রাইটার পরিচয়টাই মূলত মুখ্য। আমি আহ, দুটা বলতে গেলে মিউচুয়ালি ইনক্লুসিভ, দুটো একই পরিচয়, খালি দুই ভিন্ন ফর্মে লেখা। আহ, আমার কাজ মানুষকে বোঝা, আমার কাজ মানুষের সম্পর্ককে, আন্তঃসম্পর্কগুলোকে বোঝা। এই আমি পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে মিডিয়া কমিউনিকেশনস নিয়ে, এবং ওই জায়গাটুকুই আমি আমার লেখালেখিতে করার চেষ্টা করি। তো যেমনটা আপনি বলছিলেন যে আপনি কমিউনিকেশন মিডিয়া স্টাডিজ থেকে পড়াশোনা করছেন এবং ওইটা আপনার লেখালেখিতে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। তো আপনার এই যে একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা, সেটা আপনার কি লেখার ভাষা বিশ্লেষণ বা চিন্তার গভীরতা কোনো প্রভাব ফেলে? এমন না যে আমি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনে পড়াশোনা শুরু করার পর থেকে এই দিকটা এক্সপ্লোর করা শুরু করেছি, বরঞ্চ উল্টোটাই সত্য। আমার এরিয়া অফ ইন্টারেস্ট অথবা একাডেমিক্যালি যেসব জিনিস নিয়ে কাজ করার ইচ্ছে আছে, সেসব কিছুই মূলত মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কেন্দ্রিক। র্যাপিডলি ইভলভিং ওয়ার্ল্ডে মানুষের সাথে টেকনোলজির সম্পর্ক, এবং টেকনোলজি কিভাবে একজন মানুষের সাথে আরেকজন মানুষের সম্পর্ককে ডিটারমাইন করে দিচ্ছে, সেসব নিয়েই আমার ইন্টারেস্ট আছে দেখেই আমার মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনসে পড়া। এমন না যে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনসে পড়ছি দেখে ওই দিকটা এক্সপ্লোর করছি। স্যার, তাহলে আপনার লেখালেখির মূলত শুরুটা কোন দিক থেকে ছিল? লেখালেখির শুরু বলতে আমি একদিক দিয়ে লাকি যে একটা ভালো সাংস্কৃতিক পরিবেশ পেয়েছি। আমার বাবাও লিখতেন, বাবার পাবলিশ বই আছে, বাবা এমনিতে ডক্টর, কিন্তু আহ, এই এই দিকটুকু সবসময় এক্সপ্লোর করার সুযোগ ছিল আমার ফ্যামিলিতে। শুরু বলতে গেলে আমি ছোটবেলা কয়েন কালেক্ট করতাম, বা এরকম ছোট ছোট জিনিস, যেগুলো এখন হয়তো মিনিংলেস লাগে, কিন্তু এইসব জিনিস কালেক্ট করার সময় একদিন বাবা বলল যে কয়েনের জায়গায় বই কালেক্ট করতে পারো। তো এরকম ছোট ছোট জায়গা থেকেই বাবা আমাকে ইন্সপায়ার করেছে যে আহ, লেখালেখির দিকটাতে আসা। তো ফ্যামিলিগত দিক থেকে যদি আহ, আগ্রহ না থাকতো বা এসব কিছুর চর্চা থাকতো, আমি এদিকে আসতাম কিনা জানি না। কিন্তু ফর্মালি আমার এমনি লিটারেচার বা সিনেমা এবং আর্ট কালচারের সাথেই আহ, বোঝাপড়াটা তুমুলভাবে শক্ত হলো 9-10-এ ওঠার পর বোধ করি। সিনেমার সাথে আমার প্রথম পরিচয়, এবং সিনেমা থেকে আমার প্রথম লেখাটা আমি লিখি মূলত চিত্রনাট্য লিখতে গিয়ে। তো চিত্রনাট্য লিখতে গিয়ে দেখি, যেহেতু আমার পড়াশোনা বেশ, মানে ও সময় আমি আমি অ্যাভিড রিডার, তো সেই হিসাবে চিত্রনাট্যটা অনেকটুকু গল্পের মতোই হয়ে গেছে। তখন ভাবলাম সেটা কোথাও ছাপানো যায় কিনা, বা কোনো বই পাবলিশ করে ফেলা যায় কিনা, যেহেতু আমার লিটারেরি অন্যান্য কানেকশন ছিল বাবার সূত্রে। মইনুল হাসান সাবের বা আহসান হাবিব, ওনাদের সাথে আমার পরিচয় ছিল। তো সেই সূত্রে এই সার্কেলটার সাথে আমি অনেক আগে থেকেই পরিচিত, এবং অনেক আগে থেকেই একটা বোঝাপড়া আছে আমার। আহ, সেই সূত্রেই লেখালেখির দিকটাতে আসা আর কি।
তো আপনার কাছে কয়েন কালেক্টটা পয়েন্টলেস এখন মনে হলো, আমি নিজেও কিন্তু ডিফারেন্ট কান্ট্রির কারেন্সি গুলো এখনো কালেক্ট না না, করি। পয়েন্টলেস সেই হিসাবে বলছি না, বাবার কাছে পয়েন্টলেস লাগছিল। বাবার কাছে জিনিস, বাবার কাছে মনে হয়েছিল যে বই কালেক্ট করা কয়েন কালেক্ট করার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং ওই সময় আহ, চিন্তাটা ওইভাবেই ডেভেলপ করেছে। কিন্তু আসলে ইফ ইট মেক্স ইউ হ্যাপি, এভরিথিং হ্যাজ আ মিনিং। সেটাই স্যার, যেটা আপনাকে আনন্দ দিবে সেটাই আপনার করা উচিত। হয়তোবা আপনি এক্স্যাক্টলি। সেই দিক থেকে লেখালেখির দিকে ঝুঁকে পড়া, হ্যাঁ, যে সেটাই। লেখালেখিটা আপনাকে আনন্দ দিচ্ছে। হ্যাঁ। আহ স্যার, যেহেতু আপনি প্রথম আলোতে কন্ট্রিবিউটিং রাইটার হিসেবে কাজ করছিলেন, তো এই গল্পটা একটু শুনতে চাই যে এই জায়গাটাতে যদি আমি পৌঁছাতে চাই, কি কি ধাপ আপনাকে অতিক্রম করতে হয়েছিল? কারণ প্রথম আলো আমাদের জন্য একটা রিনাউন্ড একটা পেপার, আমরা মোটামুটি সবাই চাই যে ওইখানে একটু লেখালেখি করার সুযোগ পেতে। তো আপনার কথা থেকে যদি এটা ফুটে ওঠে আর কি আরেকটু। প্রথম আলোতে আমি কাজ করেছি এমন না যে আমার মানে অ্যাসপিরেশন ছিল যে আমি প্রথম আলোতে একদিন লেখা ছাপাতে চাই, তাই আমি এই জিনিসটা লিখছি, বা এরকম কোনো ইচ্ছা ছিল না আমার। প্রথমে লেখার, যা বললাম যে আমার লেখার ইচ্ছা ছিল একটা চিত্রনাট্য, হয়ে গেল গল্প। তো সৃষ্টি করার যে একটা ক্ষুধা, সেই ক্ষুধাটা কোত্থেকে আসে বা কি কারণে আসে সেটা আমি বলতে পারবো না, হয়তো বা কোনো বেশিরভাগ রাইটারই বলতে পারবে না, বা বেশিরভাগ যারা ক্রিয়েটিভ সেক্টরে কাজ করে বা আর্ট বানায়, মিউজিক করে, তারা কেউই বলতে পারবে না যে এই ক্রিয়েটিভ ক্ষুধাটা আসলে কোত্থেকে স্টেম করে। কিন্তু সময় সময় আসে, একটা ক্রিয়েটিভ ক্ষুধা আসে, এবং নিজেকে প্রকাশ করার জন্য একটা মাধ্যম দরকার হয়, এবং আমি ওই মাধ্যম হিসাবেই সাহিত্যকে বেছে নিয়েছিলাম। সেই সূত্রেই লিখতে গিয়ে আমি আমার প্রথম বই লিখেছি ক্লাস 9-10-এ থাকতে, এবং পাবলিশ করেছি সেটা ইন্টারে উঠে। তো ওইখান থেকে যেহেতু বয়সে অনেক অল্প ছিল, বয়স অনেক কম ছিল, আহ, বড় বড় সাহিত্যিকদের যেমন মোহিত কামাল বা মুজাফফর ভাই, ওনাদের সাথে আমার তখনই পরিচয় হয়েছে, এবং তারা আমাকে নিয়ে ইমপ্রেস ছিলেন, তারা আমাকে নিয়ে একটা গর্ব করতেন যে এই সময়েও, এই যুগে এসেও কেউ মানে এত অল্প বয়সে সাহিত্য নিয়ে এত প্যাশনেটলি কাজ করছে। তো ওই সময় থেকে আমার কানেকশন গুলা ডেভেলপ করা শুরু করে, এবং আহ, ওইভাবেই একদিন মানে আমার নাম একজনের মুখ থেকে আরেকজনের মুখে হয়তো গেছে কোনোভাবে, মানে কেউ হয়তো, তো আলতাফ প্রথম আলোর ওই সময়কার যে 2000, আমার প্রথম আলোতে আমি লিখেছি 2025 সালের শুরুর দিকে। তো ওই সময় প্রথম আলোর অন্য আলো পাতার সম্পাদক ছিলেন আলতাফ শাহনেওয়াজ ভাই। একদিন আলতাফ শাহনেওয়াজ ভাই কল করে বললেন যে তোমার কাছে 1500 শব্দের মধ্যে কোনো গল্প আছে কিনা, থাকলে দাও। তো ওই হিসাবেই কিন্তু আমি আলাদাভাবে পিচ করিনি যে প্রথম আলোতে অন্য আলোতে লেখা দিব। ওনারাই চেয়ে নিয়েছেন, এইভাবেই হয় আর কি। মানে আগে কানেকশন বিল্ড করাটা ইম্পর্টেন্ট, আগে লিটারেরি কানেকশন বা এই সেক্টরে যারা যারা আছে তাদের সাথে একটা কানেকশন, এই নেটওয়ার্কিং করাটা আসলে ইম্পর্টেন্ট লিখতে চাইলে। স্যার, যেমনটা আপনি বলছিলেন যে আপনি ক্লাস 9-এ উঠে প্রথম বই লিখেছিলেন, সেটাই কি যে মৃতরা কি জানে যে মৃত্যু কি, ওই বইটাই? হ্যাঁ, হ্যাঁ, মৃতরা কি জানে মৃতই আমার প্রথম বই, এবং আমি লিখি খুবই অল্প। লাস্ট মৃতরা কি জানে মৃত পাবলিশ করার পর আমার লাস্ট 3 বছরে আমি হয়তো খুব বেশি হলে 6টা থেকে 7টা গল্প লিখেছি, এবং ওই 6টা থেকে 7টা গল্প আমি সব জায়গায় পাবলিশ করিনি, 3 থেকে 4টা করেছি। ওটা নিয়ে বই করব কিনা জানি না, আহ, করার ইচ্ছা আছে ভবিষ্যতে, দেখা যাক। তো যেমনটা আমরা বলছিলাম যে মৃতরা কি জানে মৃত্যু কি, এটা তো মোস্ট প্রবাবলি হরর টাইপের বই। তো এটা নিয়ে যদি বলতেন যে এটা আপনার যেহেতু প্রথম বই, তো প্রথম বই একটা আপনার আলাদা একটা অনুভূতি কাজ করার কথা, যে এটা আমার প্রথম বই ছিল, এটার চিন্তা ভাবনা আলাদা থাকে। তো এই বইটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। এই বইটা আমি দুর্ঘটনাবশত লিখে ফেলেছি, সত্যি বলতে। এই বইটা আমি যখন লিখছিলাম তখন আমার কোনো পরিকল্পনা ছিল না যে আমি বইটা পাবলিশ করার জন্য লিখছি। আহ, যেমনটা আগে বলেছি যে চিত্রনাট্যর জন্য প্রথম গল্পটা লেখা, এরপরে আস্তে আস্তে দেখলাম যে আমার সাথে ওই বয়সে যেসব চেঞ্জেস আমি ফেস করছি, আমার ক্যারিয়ারের দিক থেকে বা পরিবারের দিক থেকে, সব ধরনের যে প্রতিনিয়ত প্রতিনিয়ত ক্রাইসিসের সম্মুখীন হচ্ছিলাম এই বয়সে, প্রতিনিয়ত সবকিছুই যেহেতু নতুন থাকে, এবং সবকিছুই একটা বেছে নেবার খেলার মতো হয়, হয় এটা বেছে নাও বা ওটা বেছে নাও। এবং এই বেছে নেওয়ার ব্যাপারটা, এই যে
প্রতিটা একটা হয় মোরাল ডিলেমা বা পলিটিক্যাল একটা আইডিওলজি বেছে নেওয়ার ব্যাপার, এসব কিছুকেই এক্সটার্নাল একটা ফিজিক্যাল মেটাফোর দিয়ে গল্প লেখার থেকেই মানে আরো ভালোভাবে যাতে প্রকাশ করতে পারি নিজেকে, তখন হয়তো আমার ভোকাবুলারি শক্ত হয়নি। তো নিজেকে প্রকাশ করতে পারার আর কোনো উপায় ছিল না বলেই হয়তো আমার বইটা লেখা, সাহিত্য সাহিত্য করা। স্যার, আপনার পরিচয়ে সবচেয়ে যদি বেশি কিছু ফুটে ওঠে সেটা হলো দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে ফিচার রাইটার হিসেবে কাজ করা। আর খানিকটা আগে আমরা বলছিলাম যে প্রথম প্রথম আলোতে আপনার কন্ট্রিবিউটিং রাইটার হিসেবে। তো দুইটার অভিজ্ঞতা যদি আমি একটু পার্থক্য খুঁজতে চাই লার্নিং এক্সপেকটেশন কিংবা লেখার স্বাধীনতার দিক থেকে, তো কোনটার কেমন ছিল যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। বিজনেস স্ট্যান্ডার্ডে তো আমি কাজ করছি প্রফেশনালি চাকরি হিসেবে, কিন্তু প্রথম আলোতে তো আমার কাজ করাটা ওভাবে ছিল না। প্রথম আলোতে কন্ট্রাক্ট বেসিসে হয়তো দু একটা সাক্ষাৎকার নিয়েছি ছোটখাটো, বা এরকম আগে থেকে লেখা গল্প থাকলে সেটা পাঠিয়েছি, চেয়ে নিয়েছে ওরা, ওইভাবে একটা বোঝাপড়া ছিল তাদের সাথে। কিন্তু বিজনেস স্ট্যান্ডার্ডে ওটা জব হিসেবে করি, তো দুটো অবশ্যই ভিন্ন। একটা ছিল প্যাশনের জায়গা থেকে, দুটো নিয়ে আমি খুশি, দুটো নিয়ে আমি দুটো করতেই আনন্দ পাই, কিন্তু একটা ছিল মূলত শখের মতো এবং আরেকটা আমি প্রফেশনালি করছি চাকরি সূত্রে, তো দুটো অবশ্যই ভিন্ন। স্যার, যেহেতু আপনি বললেন যে এটা চাকরির সূত্রে, একটা হলো কন্ট্যাক্ট বেসড, তো আমাদেরকে যদি আরেকটু ব্রডলি বলতেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের আপনার যে কাজকর্ম নিয়ে বা কিভাবে কি করা যায় সেটা। বিজনেস স্ট্যান্ডার্ডে আমি যে ফিচার জার্নালিস্ট হিসেবে আছি, বিজনেস স্ট্যান্ডার্ডে আমি নিজেকে যেটা করি সেটাকে রাইটার বলা যায় কিনা আমি জানি না, সেটাকে সেটা বেশি জার্নালিজমের মধ্যেই পড়ে। মানে এমনিতে প্রথম আলোতে যেটা করতাম সেটা ফিকশন লেখা, এবং ফিকশন লেখার ব্যাপারটা হচ্ছে পুরোপুরি আহ, সেটা হয় নিজের অপিনিয়ন বেসড, এবং নিজের পৃথিবী নিয়ে যেই আন্ডারস্ট্যান্ডিং আছে সেটাকে ফুটিয়ে তোলা বেসড। কিন্তু বিজনেস স্ট্যান্ডার্ডে যে আমি ফিচার জার্নালিজম করছি, এই জার্নালিজমের মূল কথা হচ্ছে আমার নিজস্ব কোনো বক্তব্য থাকা যাবে না, জাস্ট স্টেটিং দ্য ফ্যাক্টস, জাস্ট পৃথিবী যা হচ্ছে, কিভাবে হচ্ছে, এবং স্ট্যাটিস্টিক্স অনুযায়ী সেসব কিছুকে তুলে ধরা। তো দুটোর স্টাইল ফর্মের দিক থেকে সব দিক থেকেই দুটো ভিন্ন। তো আপনি যেটা বলছিলেন যে আমাকে পরিসংখ্যানের দিক থেকে এগোতে হয়, ধরলাম যে আমি আপনার মতো একজন কাজ করতে চাই বিসিএস স্ট্যান্ডার্ডে, সেই ক্ষেত্রে আমার কি কি ফলো করা উচিত বা কিভাবে নিজেকে তৈরি করা উচিত? বিজনেস স্ট্যান্ডার্ডে তো আহ, ইংরেজিতেও ইয়া হয়, বাংলাতেও লেখে, তো সেই হিসাবে আপনি কোন ভাষায় কমফোর্টেবল, আপনি কোন ভাষায় লিখতে চাচ্ছেন, আপনি কি নিজেকে কোন ভাষায় এক্সপ্রেস করতে চাচ্ছেন। এখন ভাষার মধ্যেও কিন্তু শুধু ইংরেজি বাংলা যে ভাষা সেটা না, ভাষার মধ্যেও রকম ফের আছে। আমি যেই বাংলায় লিখবো আমার কলিগ হয়তো সেই বাংলায় লিখবে না, আমি যে ইংরেজিতে লিখবো আমার কলিগ হয়তো সেই ইংরেজিতে লিখবে না। তো নিজের ভয়েসটা খুঁজে পাওয়া অনেক ইম্পর্টেন্ট, নিজে কি বলতে চাই এবং কিভাবে বলতে চাই সেটা নিজেকে খুঁজে বের করতে হবে, সেটা এক্সপ্লোর করতে হবে। সেটা এক্সপ্লোর করার উপায় হচ্ছে পড়া, আর কোনো উপায় জানা নেই আমার। পড়া থেকে মনে হচ্ছিল যে আপনার যে হোয়াই জাজিং বাংলাদেশ বাই ইটস আইকিউ স্কোর ইজ মিসলিডিং, ওই লেখাটা আমি পড়েছিলাম। তো আমি জানতে চাচ্ছি যে এই যে বিদেশি মেট্রিকের প্রতি যে আমাদের একটা অতিরিক্ত নির্ভরতা কাজ করে, তো এটা কি চ্যালেঞ্জ করা আদৌ সম্ভব আমাদের মাধ্যমে? এটাকে চ্যালেঞ্জ করা অবশ্যই সম্ভব। এটা তো আসলে আমরা ওইটা তো একদম সারফেস লেভেলের কথা, যে আমরা আইকিউ টেস্ট নিয়ে যা ভাবছি, আইকিউ টেস্ট নিয়ে আমাদের মধ্যে রিয়াকশনটা এত প্রবল কেন? এত বিদেশি একটা মেট্রিক যেটা একদম ইররিলেভেন্ট একটা মেট্রিক, এটা নিয়ে আমাদের কেন এত মাতামাতি? এই আমাদের রিয়াকশনটা এমন হলো কেন সেটা খুঁজতে আমি ওই আর্টিকেলটা লিখলাম। কিন্তু এটা তো আরো ব্রডার একটা টপিকে, এটা তো বিউপি নিবেশনের টপিকে চলে যায়, যে আমাদের মনোজগৎ এখনো উপনিবেশিত। আফ্রিকার মানুষদের মধ্যে এই জিনিসটা ওরা এই উপনিবেশ নিয়ে এবং বিউপি নিবেশন নিয়ে প্রবলভাবে সচেতন।
এবং এর পিছনে মূলত ওদের যে এই সচেতনতা হইছে, ওরা যে বুঝতে পারছে যে তাদেরকে বেরিয়ে আসা দরকার, তাদের আর্ট কালচারকে এত বছরের কলোনাইজেশন থেকে মুক্ত করা দরকার, এটা বুঝতে পেরেছে তারা মূলত তাদের রাইটারদের অবদানে, তাদের সাংস্কৃতিক কর্মীদের অবদানে। যেমন চিনোয়া আচেবে বা উজমান সেম্বেলে বা মনোজগতের বিপিন রসায়ন বইটা যার লেখা, নুগিও আথিয়ং, তাদের করলেনেই তারাই আস্তে আস্তে একটা তাদের জনগণকে আহ, তাদের কালচারকে যে উপনিবেশের থেকে মুক্ত করতে হবে সেটা সেভাবে সচেতন করেছে। তো আমাদের মধ্যে এই সচেতনতাটা একেবারেই নেই। এই সচেতনতা না থাকার কারণও আছে যে আমরা প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি বছর কোনো না কোনো রাজনৈতিক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। 1947-এর পর থেকে আমাদের ব্রিটেন আমাদের জন্য একটা অনেক দূরবর্তী অতীত। আমাদের ব্রিটিশ রাজ আমাদের জন্য অনেক দূরবর্তী অতীত। ব্রিটিশ রাজ গেছে ইয়ে থেকে, ইন্ডিয়া থেকে 1947 সালে। এরপরে বাংলাদেশের জন্য আরো অনেকগুলো ইতিহাস, গুরুত্বপূর্ণ ইতিহাস তৈরি হয়েছে। 71 এসেছে এবং 71-এর পরবর্তী 50 বছরও টালমাটাল গেছে। আমরা এখনো নিজেদেরকে গুছিয়ে উঠতে পারিনি, এখনো একটা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে পারিনি। তো মানুষ মনে করে যে এসব কারণেই আমাদের নতুন যে ক্রাইসিস, প্রতিদিন যে নতুন ক্রাইসিস উদ্ভব হচ্ছে, সেই ক্রাইসিস মেটানোরই আমরা সময় পাচ্ছি না। আমরা এত অতীত নিয়ে ভাবার তো সময়, টাইম নেই। কিন্তু এই অতীতটাই যে আমাদের বর্তমানটাকে ডিটারমাইন করে দিচ্ছে। আমাদের বর্তমান এত ক্রাইসিসে আমাদের ইনস্টিটিউশন গুলো যে এত দুর্বল এবং আমাদের প্রতিটা, আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে প্রতিটা ইনস্টিটিউশন যে একদম ভঙ্গুর, এর মূল কারণ তো সেই আমরা কলোনিয়াল ফ্রেমওয়ার্ক থেকে বের হতে পারিনি, সেটাই। তো ওই লেখাটা ছিল এই চিন্তার সারফেস লেভেলে একটা চ্যালেঞ্জ করতে। এই কিন্তু এই যে চিন্তার যে থেকে যেটা থেকে বের হয়, এই এই যে আমাদের হীনমন্যতা, এই হীনমন্যতাটাকে চ্যালেঞ্জ করার জন্য অবশ্যই লেখা দরকার, অবশ্যই সাহিত্য এবং ফিল্ম বা এই ধরনের আর্ট কালচার দিয়েই চ্যালেঞ্জ করা উচিত। স্যার, অ্যাজ আ রাইটার অর জার্নালিস্ট আপনার কাছে কি মনে হয় করণীয় যে ফ্রেমওয়ার্কটা সেভাবে আমাদের সেখান থেকে আমাদের বের হওয়ার উপায়টা কি? বা আপনি অ্যাজ আ রাইটার হিসেবে সেটা কিভাবে অবদান রাখতে পারেন? অবদান এরকম ছোট ছোট ভাবেই আসে, যেরকম আমি অবদান অলরেডি রাখার চেষ্টা করছি। এই যে আইকিউ টেস্ট নিয়ে যে লিখলাম, এটাই একটা ছোট অবদান এবং এখান থেকেই বৃহত্তর একটা আহ, আহ, ইয়ে দাঁড়াবে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে কলোনিয়াল ফ্রেমওয়ার্ক থেকে মুক্ত করতে হবে, আমাদের ইনস্টিটিউশন গুলাকে করতে হবে। প্লাস এখন তো বিশ্ববাজার, আহ, বিশ্ববাজার পুরোপুরি ভাবে মুক্ত ভাবে তো চলতে পারবে না, প্রতিটা দেশ আরেকটা দেশের উপর ডিপেন্ডেন্ট। তো এই ডিপেন্ডেন্সি দিয়ে অনেক সময় আমাদেরকে বেঁধে রাখার একটা একটা শিকল পরিয়ে রাখার চেষ্টা করা হয়। এসব কিছু বিবেচনা করেও আমাদের এই এই লড়াইটা মূলত হতে হবে সাংস্কৃতিক। এই যে উপনিবেশের বিরুদ্ধে লড়াই, এই লড়াইটাকে হতে হবে মনোজাগতিক। এই লড়াইটাকে এক্সটার্নাল ইয়ে দিয়ে করে আটকানো যাবে না। আমাদেরকে আসলে মূল প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে, দ্যাট ইজ ডিকলোনাইজিং আওয়ার মাইন্ড। এবং আমাদের মাইন্ডকে ডিকলোনাইজ করতে হলে আমাদের অবশ্যই আম, শিল্প সাহিত্যের কাছেই ফিরে যেতে হবে, শিল্প সাহিত্য দিয়েই অবদান রাখতে হবে ছোট ছোট ভাবে। স্যার, আপনার যেহেতু লেখালেখির অভ্যাস অনেক দীর্ঘ সময় ধরে, আহ আমাদের মতো তরুণরা যদি এখন লেখালেখিতে এন্ট্রি করতে চায়, যে কোনো পত্রিকায় হোক বা বই লেখাতে, তো কিভাবে কি করতে পারে সেটা নিয়ে যদি কাইন্ডলি বলেন। এটা তো আমি ওইভাবে সচেতন ভাবে আগাই নাই যে এখানে লিখবো, আহ, তাই ই করি। আমার সাথে সবকিছু মোটামুটি উম, হয়ে গেছে। আমি আহ, লেখালেখি শুরু করেছি এবং ধাপে 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 কিভাবে এগিয়েছি আমি নিজেও ওইভাবে ঠিকভাবে হয়তো একটা আহ, দিক নির্দেশনা দিতে পারবো না। আমি একটা জিনিস বলতে পারবো, আমি অনেক মানুষের সাথে পরিচিত হয়েছি এবং অনেক ভালো, মানে শুধু পরিচিত হলে হবে না, অনেক ভালো মানুষের সাথে পরিচিত হতে হবে। এবং সেই অনেক ভালো মানুষের সাথে পরিচিত হওয়ার পথটা ছিল ধাপে ধাপে। যেরকম
ছোট একটা জায়গায় পাবলিশড হলাম, ওখানে কারো কয়েকজনের সাথে পরিচয় হলো, এরপর হয়তো আরেকটু ভালো কোথাও পাবলিশড হলাম। এই আমার প্রথম আমি পাবলিশড হয়েছিলাম, খুব সম্ভবত আমার লেখা পাবলিশ হয়েছিল টাঙ্গাইল ভিত্তিক একটা, মানে জেলা সদর ভিত্তিক একটা ছোট্ট পত্রিকায়। এবং ওইটা ছিল প্রথম আলোর বন্ধু সবার একটা পত্রিকা, খুব সম্ভবত, আমি যতদূর মনে পড়ে। তো ওই পত্রিকা থেকে ওইখানে কয়েকজনের সাথে পরিচয় হলো। ওখানে আবার একজন লিখতো প্রথম আলোর জন্য, সে আমাকে বলল যে এদের সাথে আমি আমি তুমি যেহেতু লিখতে ইন্টারেস্টেড, তুমি ওনাদের সাথে কথা বলো। তো এইভাবে ধাপে 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 পরিচিত হতে 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 লাস্টে এসে এখন বিজনেস স্ট্যান্ডার্ডে আছি। হয়তো পরবর্তীতে আরো ভালো কোথাও যাবো এই। তাহসান আহমেদ আর স্পন্দন তাহসান, এই দুইজনের মধ্যে যদি আমি সবচেয়ে বড় পার্থক্যটা আপনাকে বলতে বলি তাহলে কি বলবেন সেই প্রেক্ষিতে? এটা খুবই জটিল প্রশ্ন। তাহসান আহমেদ হচ্ছে আমার পাসপোর্ট এনআইডির নাম। আর স্পন্দন তাহসান, আমার নাম হচ্ছে নর্মালি তাহসান আহমেদ স্পন্দন, ডাকনাম স্পন্দন। পরবর্তীতে আমি যখন লিখি তাহসান আহমেদ এবং তাহসান রহমান খান দুটোর মধ্যে আবার আহ, গুলিয়ে ফেলে কিনা, এই জন্য আরেকটু ইউনিক করতে স্পন্দন নামটা আগে বসিয়ে দিয়েছিলাম। সেখান থেকেই ডাকনাম স্পন্দন, এই কি বলে, পেন নেম স্পন্দন তাহসান হয়ে গেছে এবং আজ অব্দি ওইটা আছে। এখন আমি প্রফেশনালিও স্পন্দন তাহসান ইউজ করছি। আমার এখন এমন হয়েছে যে আমার বাবাকে যদি জিজ্ঞেস করা হয় আমার নাম কি, আমি 100% নিশ্চিত আমার বাবা বলবে স্পন্দন তাহসান, অথচ আমার নাম তাহসান আহমেদ। স্যার, যেহেতু আপনি বলছিলেন যে পেন নেমটা আপনাদের তাহসান স্পন্দন তাহসান, তো এটা তো দেখা যায় যে অনেকেই করে থাকে। তো এটা কি কোনোটা ম্যান্ডেটরি কিছু, নাকি এটা জাস্ট আপনার পছন্দের খাতিরে করা আর কি? না না, এটা যেমন তাহসান আহমেদ নামে হয়তো আরো অনেকেই আছে। ইন্টারনেটে সার্চ দিলে হয়তো আরো অনেককেই পাওয়া যাবে তাহসান আহমেদ নামে আছে, কিন্তু স্পন্দন তাহসান লিখে সার্চ দিলে হয়তো একমাত্র আমার বায়োডাটাই পাবেন। তো এই ইউনিকনেসটাই, দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ এইমিং ফর। এটা ম্যান্ডেটরি কিছু না, এটা সবাই, মানে যার যার প্রেফারেন্স স্বকীয়তা একটা অনুযায়ী। বজায় থাকে আর কি, যে এটা হ্যাঁ, স্বকীয়তা আমাকেই বজায় থাকে। ডেসক্রাইব করবে। হ্যাঁ, স্বাতন্ত্র একটা। আহ স্যার, আপনার যেহেতু মোটামুটি অনেক পত্রিকা লেখা হয়েছে, তো পত্রিকা থেকে সবচেয়ে বড় লার্নিং পয়েন্ট কি ছিল আপনার? পত্রিকা থেকে সবচেয়ে বড় লার্নিং পয়েন্ট, মানুষের সাথে আহ, এই মাস মিডিয়ার ইনস্টিটিউশনগুলোর সম্পর্ক বোঝা। যেমন একটা শব্দের ফলে বড় একটা চেইন রিয়াকশন ঘটে যেতে পারে। একটা শব্দ এমন ভাবে মানুষকে উস্কে দিতে পারে যেটা পরবর্তীতে ভায়োলেন্সের রূপ নিবে। তো সেই দিক থেকে খুবই সচেতন থাকতে হয়, খুবই সচেতনভাবে কথা বলতে হয়, সচেতনভাবে প্রতিটা শব্দের ভার বোঝা, প্রতিটা শব্দের গুরুত্ব, মিনিং বোঝা। আপনি একটা শব্দ সারা জীবন জেনে আসতে পারেন, কিন্তু শব্দের অর্থটা রিয়ালাইজ করা ডিফারেন্ট। নোয়িং সামথিং অ্যান্ড রিয়ালাইজিং সামথিং ইজ টোটালি টু ডিফারেন্ট থিংস। তো পত্রিকায় ঢুকে আমি মূলত, হ্যাঁ, এই মাস মিডিয়ার সাথে মানুষের সম্পর্কটা কিভাবে অপারেট করে এবং মাস মিডিয়া কিভাবে ন্যারেটিভ প্রণয়ন করে বা ডিসেন্ট নিয়ন্ত্রণ করে, ওসব কিছুই শিখেছি আসলে। তো একটু আগে বলছিলেন যে যদি কেউ লেখালেখি জগতে ঢুকতে চায় বা পাবলিশিং এ, তাহলে নেটওয়ার্কিং অনেক বড় একটা ফ্যাক্টর। দেন ওয়ার্ড চয়েসটা, এছাড়া আর কোন দিকটা আমাদের বিবেচনায় রাখা উচিত? বা যার এখন কোনো নেটওয়ার্কিং সাইট ওইভাবে গ্রো আপ করেনি, সে এই ক্ষেত্রে কিভাবে এন্ট্রি করবে? এখন আমি এখানে কিন্তু আপনি ফোকাস করেছেন যে একটা লেখকের আহ, যদি পাবলিশড হতে চায় সেক্ষেত্রে সে কি কি করবে এবং সেই অনুযায়ী আমি বলেছি নেটওয়ার্কিং। কিন্তু আমি যে লিখি ওই লেখার পরিচয়টাও কিন্তু দুইটা মোটামুটি ভিন্ন পরিচয়। বিজনেস স্ট্যান্ডার্ডের হয়ে আমি যা লিখি আহ, বই হিসাবে বা সাহিত্যে কিন্তু আমি তার এক্সাক্ট অপোজিটটাও লিখতে পারি। বিজনেস স্ট্যান্ডার্ড হয়তো নেসেসারিলি আমার অপিনিয়ন্স, আমার ভিউজ রিফ্লেক্ট করে না। অনেক সময় আমাকে অনেক কিছু করতে বলা হয়, আহ,
সেসব মানে প্রাতিষ্ঠানিক একটা দিক নির্দেশনা অনুযায়ী আমি করি, কিন্তু কিন্তু সাহিত্যে স্বতন্ত্রতার দিক থেকে। সাহিত্যের ব্যাপারটা পুরোটাই ডিফারেন্ট। সাহিত্যের ব্যাপারটা হচ্ছে ইটস গেইনিং পার্সপেক্টিভ। সাহিত্যের ব্যাপারটা হচ্ছে আহ, আর ১০ জন মানুষ কিভাবে ভাবছে, আর ১০ জন মানুষ কি ভাবছে, এবং সেই ১০ জন মানুষের একদম, যেমন ধরা যাক আহ, আমার সাথে কোনো ঘটনা ঘটলো, আমার সাথে কোনো খারাপ কিছু ঘটলো, ধরা যাক ছিনতাই হলো। তো ছিনতাই হওয়ার পরে যেই লোকটা আপনার কাছে ছিনতাই করলো, আপনাকে ছিনতাই করলো, তার একদম ছোট থেকে সোশ্যাল ব্যাকগ্রাউন্ড গেস করে ইমাজিন করে তার অতীতটা কেমন হতে পারে, সে কি আজকে ২ বেলা খেয়েছে নাকি ১ বেলা খেয়েছে, সে কোন প্রয়োজন থেকে করছে, আহ, সে আহ, সে কি নেশা করে আসছে, নেশা করলেও কেন করে আসছে, এই সব কিছু প্রশ্নের উত্তর আহ, সে আরো সংবেদনশীল হওয়া, এবং এই সব কিছু প্রশ্নের উত্তর গেস করার নাম হচ্ছে সাহিত্য। পার্সপেক্টিভ গেইন করা, আরো ১০ জনের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করার চেষ্টা করা। এবং একজন সাহিত্যিক আম, অনেক ডিপলি, মানে সবকিছু ফিল করে অনেক ডিপলি। যেমন জীবনানন্দ দাশ বা সিলভিয়া প্লাথ, সাহিত্যিকরা ইউজুয়ালি এত ডিপ্রেসড হয় কেন, এত স্যাড হয় কেন? কারণ ওরা যেরকম অন্যান্য ফিলিংও, অন্যদের ফিলিংও ফিল করে ডিপলি, ওরা নিজেদের দুঃখবোধও আরো গভীরভাবে ফিল করতে সক্ষম, ফিল করে। তো সাহিত্য করতে বা লিখতে যেটা ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, নেটওয়ার্কিং ওইটা সবার পরে, ওইটা অন্য ব্যাপার। ওইটা ইটস টু গেট পাবলিশড, ইফ ইউ ওয়ান্ট টু গেট পাবলিশড ওসব কিছু করবে। কিন্তু লেখার মূল, লেখার জন্য সবচেয়ে বেশি দরকার এই পার্সপেক্টিভ গেইন করা। অ্যান্ড আই থিঙ্ক গেইনিং পার্সপেক্টিভ ইজ ইভেন আ বেটার virtue than honesty, because honesty can be biased, honesty can be manipulated, honesty can be illusioned. কিন্তু if you have perspective, you can gain absolute control over your decisions. এটা সত্য কথা। যে আমাদের যদি কোনো বিষয় নিয়ে লিখতে হয় তাহলে সেটা আমার ভাবতে হবে যে এটা এইভাবেও হতে পারে বা ওইভাবে হতে পারে। ২ দিক থেকে ভাবতে হয় যে এটা কি যে করছে তার পার্সপেক্টিভটা কি ছিল। স্যার, হুম। আপনার একটা লেখা ছিল যে হোয়াই ঢাকাস ওয়ার্কফোর্স ক্যান নো লঙ্গার অ্যাফোর্ড অ্যান অ্যাপার্টমেন্ট। তো এই লেখাটার পিছনে আপনার চিন্তা ভাবনা কি করেছিল? ওই লেখাটার সময় আপনার পার্সপেক্টিভটা কি ছিল যদি একটু আমাদেরকে বলেন আরকি। এটা ওরা তো নিজের চিন্তা থেকে, আমি নিজের কথা ভাবছিলাম যে আমি যদি বাংলাদেশে থাকি, আমি যদি বাংলাদেশে একটা প্রাইভেট সেক্টরে কাজ করি, ইফ আই কন্টিনিউ মাই জব, আমার হচ্ছে লাস্ট আগামী ৩০ বছরের মধ্যে আমার ভবিষ্যৎটা কি হতে পারে, উইল আই বি অ্যাবল টু অ্যাফোর্ড অ্যান অ্যাপার্টমেন্ট? দ্য অ্যান্সার ইজ নো। এবং উত্তরটা শুধু আমার ক্ষেত্রেই নো ছিল না, মোটামুটি এই ওয়ার্কফোর্স যারা আছে, ব্যবসায়িক বা অন্যান্য প্রফেশনের বাদে, যদি ওয়ার্কফোর্সের কথাই বলি, প্রাইভেট সেক্টরের বা সরকারি ক্ষেত্রেও যদি ধরি, তারপরেও আগামী ৩০ বছরে, ৪০ বছরে একটা ঢাকার, এমনকি ধরা যাক বসিলা বা মোহাম্মদপুরের মতো এরিয়াতেও একটা ফ্ল্যাট অ্যাফোর্ড করার কথা আমি চিন্তা করতে পারছিলাম না। তো এই জায়গা থেকেই যে আমার সাথে কি আসলে অনেক মানুষ রেজোনেট করতে পারছে, অনেক মানুষই কি এই একই সমস্যায় ভুগছে, নাকি শুধু আমি, ওই ওই সবকিছু চিন্তা করেই ওইটা লেখা আর কি। আসলে যখন আমি নিজের ক্ষেত্রে এটা ভাবা শুরু করবো তখন অন্যদের ক্ষেত্রে ভাবাটা ইজি হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, exactly. তো মোটামুটি দেখা যাচ্ছে যে আপনার লেখনীতে সর্বপ্রথম আপনি নিজের কিভাবে দেখছেন বিষয়টা ওইটা আগে ফ্যাক্ট কাজ করে। আমি যেভাবে এটা ভাবছি এটা কি অন্যরা ওইভাবে ভাবছে কিনা বা অন্যদের ক্ষেত্রে এটা কি প্রতিফলিত হচ্ছে কিনা। হুম, হুম। তাই তো স্যার? সেটা এখানে আবার ব্যাপার আছে একটা, যে লেখক আসলে ২ ধরনের। এক ধরনের লেখক হচ্ছে মূলত নিজের এক্সপেরিয়েন্স গুলা, নিজের যা যা ফেস করছে সেসব কিছুই, আম, সেসব কিছুই একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরে। সে সবকিছু যে ডিপলি ফিল করে, ওই ফিলিং গুলাকে প্রকাশ করে। আরেক ধরনের লেখক হচ্ছে যারা অবজারভেন্ট, যারা সবকিছু অবজারভেন্টের দৃষ্টিতে দেখে, যারা আশেপাশে যা হচ্ছে সেটাকে তুলে ধরে ফ্যাক্টস হিসেবে।
তো আমি প্রথম ধরনের লেখক দেখে আমি এই ধরনের বললাম, এই কথা বললাম। জন স্টেইনব্যাক বা চেখভ হয়তো ডিফারেন্ট কথা বলতো, ডিফারেন্ট দিত। তো দিন শেষে লেখালেখির ক্ষেত্রে অ্যাবসলিউট কোনো অ্যাডভাইস ওইভাবে নেই। জাস্ট এইটুকু বলা যেতে পারে যে আমি কিভাবে করি কাজটা, হাউ হাউ ডু আই গেট ইট ডান। কিন্তু এভরিবডি হ্যাজ টু ফাইন্ড দেয়ার ওন ওয়ে, এভরিবডি হ্যাজ টু ফাইন্ড দেয়ার ওন ভয়েস। এই। অবশ্যই সবার একটা সক্রিয়তা থাকে তার লেখার ক্ষেত্রে। দেখা যায় যে তার লেখনী দেখলে বোঝা যায় যে এটা অমুকের লেখার ধরন। তো হুম সেটা হুম। সক্রিয়তা বজায়ই রাখবে। স্যার আমরা শুনেছি যে আপনি কুইন্স কমনওয়েলথ এসে কম্পিটিশনে সিলভার লরেট হয়েছিলেন। তো এই অর্জন আগে কি কখনো নিজের লেখা নিয়ে সেলফ ডাউট কাজ করেছিল যে আমি এই লেখনীটা এভাবে লিখলেও আরো ভালোভাবে এগোতে পারতাম? মানে আপনি কি ওই পার্টিকুলার লেখাটার কথা বলছেন, যে ওই পার্টিকুলার লেখা নিয়ে আমার সেলফ ডাউট হয়েছে কিনা, নাকি ওভারঅল এর আগে নিজের কোনো সেলফ ডাউট ছিল কিনা যে আমার লেখা কি আদৌ ভালো কিনা এবং রিকগনিশন হেল্প করেছে কিনা, কোনটা? স্যার ২ দিক থেকেই কোয়েশ্চেনটা করা। যে ওই আচ্ছা, পার্টিকুলার লেখা নিয়েও সেলফ ডাউট ছিল কিনা বা এর আগে যা আপনি লিখেছিলেন সেটা নিয়েও কি সেলফ ডাউট কখনো কাজ করেছিল কিনা? পার্টিকুলার লেখা নিয়ে সেলফ ডাউট ছিল না, কারণ ওটা মূলত খুবই খুবই কি বলে ইনডিফারেন্টলি করা। মানে আমি ডেডলাইনের খুব সম্ভবত 10 থেকে 15 মিনিট আগে সাবমিট করেছি এবং লিখেছি ডেডলাইনের একদিন আগে। তো সেই হিসাবে ওইসব ওটা নিয়ে খুব একটা জল্পনা কল্পনা ছিল না, কিন্তু একদিক থেকে ওই রিকগনিশনটা ইম্পর্টেন্ট ছিল, ওই ইন্সপিরেশনের জন্য ইম্পর্টেন্ট ছিল, কারণ আমি এর আগে লিখতাম পুরাপুরি বাংলায় এবং আমার ইংরেজি ভোকাবুলারি ভালো হলেও বা ভালো কিনা জানতাম না। যদি ইংরেজি ভোকাবুলারি ভালো হয়েও থাকে, এই আমি শব্দগুলোকে একসাথে ঠিক মতো বসাতে পারছি কিনা, একটা নেটিভ ইংলিশ স্পিকার যেভাবে বলবে আহ, ঠিক সেভাবে বলতে পারছি কিনা, বা আমার ইংরেজি ঠিকঠাক হচ্ছে কিনা, এসব কিছু নিয়ে একটা তো ইনসিকিউরিটি ছিলই। তো ওই লেখাটা পাবলিশড হয়ে যাওয়ার পরে একটা ওই ইনসিকিউরিটিটি কেটে যায়। কিন্তু এখন মনে হয় যে ওসব কিছুই আম, মানে এই ইংরেজি নিয়ে হীনমন্যতা খুব একটা দরকারি ছিল না। এটা তো এক ধরনের রেকগনিশন ছিল। তো একটা তরুণ লেখকের ক্ষেত্রে কিন্তু একটা রেকগনিশন অনেক বড় একটা ফ্যাক্টর কাজ করে। তো আপনি যদি এই ধরনের রেকগনিশন না পেতেন তাহলে কি আপনি আপনার লেখাটা চালিয়ে যেতেন? রিকগনিশন না পেলে লেখাটা হয়তো চালায় যেতাম, চালে যেতাম এই সেন্সে যে আমার লেখাটা আমি রিকগনিশনের জন্য ওইভাবে লিখি না। মানে আমি যখন লেখা শুরু করেছি তখন তো আমার রিকগনিশনের জন্য লেখা শুরু শুরু হয়নি। লেখাটা ছিল মূলত আহ, আমি খুব একটা বাকপটু না। তো ওই নিজের কথাগুলো প্রকাশ করার জন্য, নিজের কথাগুলো বলার জন্য কোনো একটা ফর্মে বলার প্রয়োজন বোধ করেছিলাম দেখে লেখালেখি শুরু করা, সৃষ্টি করার ইচ্ছা শুরু। তো সেই হিসাবে আমার মধ্যে ক্রিয়েটিভ ক্ষুধাটা হয়তো থাকতো, এবং এই বলতে পারার, মানুষ তো সবসময় কথা বলতে চায়, এই বলতে পারার ইচ্ছাটা হয়তো কখনোই হারায় যেত না, কিন্তু পরিমাণে এর চেয়ে কম লিখতাম হয়তো। এখন 3 বছরে 8টা লিখছি, 2টা লিখতাম 3 বছরে। তো এইরকম রিকগনিশনটা অবশ্যই বুস্ট করেছে যে আমি প্রাতিষ্ঠানিকভাবে একটা লেখালেখি নিয়ে একটা জায়গায় যাচ্ছি। তো এই রিকগনিশনটা অত ইম্পর্টেন্ট না হলেও অবশ্য একটা নতুন তরুণ লেখকের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। আইড বি লাইং ইফ আই সেড ইট ডাজন্ট ম্যাটার। স্যার আপনি যেমনটা বলছেন যে রেকগনিশন অবশ্যই বুস্ট করে তরুণ লেখকদের জন্য। তো এইসব যে রেকগনিশন পাওয়া যায় বা এইসব কম্পিটিশনের এরকম কোনো সোর্স আছে যেখান থেকে আমি ইজিলি এই কম্পিটিশন গুলার লিঙ্ক পেতে পারি বা কোথায় আমার কি করলে বেটার আমি আইডিয়া পাবো? আহ, আমি একটা ইনস্টাগ্রামে একটা ওয়েবসাইট ফলো, একটা পেজ ফলো করতাম, ওটা হচ্ছে অপরচুনিটিজ পিডিয়া। ওইখানে বিভিন্ন স্কলারশিপস বা এই ধরনের বিভিন্ন কম্পিটিশন নিয়ে নিউজ দিয়ে থাকে, বা এছাড়াও বিভিন্ন আরো নানা সোর্সেস আছে। চোখ কান খোলা রাখতে হবে আর কি, এটা যদি ইচ্ছা থাকে যে আমি জানবো কোথায় কি হচ্ছে, সেক্ষেত্রে ওইটা ওই অনুযায়ী অ্যালগোরিদমটাকে সাজিয়ে নেওয়া যায়, ওই অনুযায়ী অ্যালগোরিদমটাকে সাজানো হয়। স্যার, আপনাকে যদি জিজ্ঞেস করি আপনি ফিকশন বেশি বেশি পছন্দ করেন নাকি ফিচার রিলেটেড লেখা? এটা খুবই কঠিন প্রশ্ন, কারণ ফিচার রিলেটেড লেখা নিয়ে আমি বেশি মানুষকে রিচ করতে পারি এবং বেশি মানুষ আমাকে পড়ে। কিন্তু ফিকশনে আমি একদম
একদম নিজের কথাটুকু খুব আপনভাবে বলতে পারি। খুব, খুব মানে আমি যেন আমি একটা সিক্রেট বলছি। কিন্তু আবার ওটা সিক্রেট না। ওটা সবার কাছে ফাঁস করে দিচ্ছি। কিন্তু সিক্রেটলি বলছি। এই যে একটা ফিলিং, এই যে একটা বলতে পারার আ সুযোগ, এই সুযোগটা অবশ্যই বেশি আনন্দ দেয় আমাকে। কিন্তু আরেক দিক দিয়ে ফিচার রাইটিং তো আম ফিচার রাইটিং আমার মনে হয় ফিচার রাইটিং না, ইন জেনারেল জার্নালিজম পৃথিবীর জন্য বেশি ইম্পোর্টেন্ট ওই সেন্সে। এমনি একটা সাহিত্যের চেয়ে আমি জার্নালিজমকে বস্তুনিষ্ঠভাবে বেশি দরকারি মনে করি। ম্যাটেরিয়ালিস্টিক সেন্সে। তো সেই হিসাবে দুটোই আমার কাছে প্রিয়। কিন্তু দুটোই লিখতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু সাহিত্য হয়তো একটু বেশি আপন। আ কিন্তু আ বেশ কিছুদিন ধরেই কিছু লিখছি না। একটু আ যেটা বললাম যে লিখতে হলে ক্রিয়েটিভ একটা প্রবল বাসনা লাগে, আকাঙ্ক্ষা লাগে, ক্ষুধা লাগে। ওই ক্ষুধাটা আপাতত আমার নেই। আপনাকে আসলে অনেক টাফ একটা কোশ্চেন করে ফেলেছি। যদি আমরা বলি যে ইফেক্টিভনেস এর দিক দিয়ে কোনটা এগিয়ে, তাহলে বলবেন যে সেটা ফিচার। আর যদি বলি যে হুম, আমার মনের ভাবনাটা কিভাবে প্রকাশ করতে পারি, সেই ক্ষেত্রে হুম, ফিচারের কথা বলবেন আরকি আপনি। হুম, 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 ফিকশনের কথা হুম। বলবেন আরকি আপনি। নাইস ওয়ে টু পুট ইট, থ্যাংকস। স্যার, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একজন তরুণ লেখক যদি আপনার কাছ থেকে এই মোমেন্টে জানতে চায় যে অ্যাজ আ বিগিনিং রাইটার আমার লেখালেখি নিয়ে কোনো পরামর্শ যদি আপনার কাছ থেকে চায়, তখন আপনি কি বলবেন তাকে? আ আগে যেটা বলেছি যে পার্সপেক্টিভ, মানুষের পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে পারা এবং আ যত বেশি মানুষ চেনা যায়, যত বেশি মানুষের গল্প শোনা যায়, আ যত বেশি মানুষকে বোঝা যায় তত ভালো। এর পাশাপাশি পড়তে তো হবেই। কারণ কি লেখা হয়ে গেছে এবং কি বলা দরকার বা একই জিনিস এখন তো আসলে পৃথিবীতে এত মানুষ এসছে এবং সাহিত্য এত বছর ধরে চলছে যে এখন নতুন কিছু, নতুন কাহিনী, নতুন গল্প বলার খুব কমই আছে। নতুন গল্পটাকেই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এক্সপ্লোর করা যায়। তো ওই অ্যাঙ্গেলটা এক্সপ্লোর করতে হলে অবশ্যই জানতে হবে যে আগে এই গল্প কিভাবে বলা হয়েছে। সেজন্য অবশ্যই লেখা আ নতুন, নতুন লেখা পড়া ইম্পোর্টেন্ট বা আগে কি, কি সাহিত্য হয়েছে সেসব অনেক পড়া ইম্পোর্টেন্ট। এটা বাদেও শুধু লিখে, শুধু পড়ে কোনো কাজ হয় না। এটা আম মানুষকে মানুষকেও পড়তে পারতে হবে। মানুষকে আরো বেশি পড়তে পারতে হবে। বেশি, বেশি মানুষকে জানতে হবে, মানুষকে চিনতে হবে। তো আপনি বলছিলেন যে অন্যকে অন্যের গল্প শোনার অভ্যাসটা তৈরি করতে হবে। তো আপনার লেখনী থেকে এরকম কারোর কোনো কথা বা গল্প ছিল যার মাধ্যমে আপনি উদ্বুদ্ধ হয়ে আপনার কোনো একটা লেখা লিখেছিলেন? come again প্রশ্নটা একটু আবার একটু করুন। আপনি যেমনটা বলছিলেন যে লেখার ক্ষেত্রে অন্যের গল্প শোনাটাও একটা অংশ হিসেবে পড়ে। তো আপনি যে ৩ বছরে ৮ টা লেখা লিখেছেন, তো এই ক্ষেত্রে কি কারো গল্প আপনাকে ওইখানে লেখাটা লিখতে উদ্বুদ্ধ করেছিল? সাহিত্যের ক্ষেত্রে আমি বলব যে স্ট্রিক্টলি আমি মানে আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স গুলোকেই তুলে ধরি। যেরকম আ এই 'প্রথম আলোতে' যেটা লিখেছিলাম গল্প 'কুয়া', ওই গল্পটা যখন লিখেছিলাম তখন আমি খুবই ইমোশনাল একটা টার্বুলেন্ট ফেজ পার করছিলাম। আমার কাছে ২ টা অপশন ছিল। এক হচ্ছে জাপানে একটা ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছিলাম ওখানে চলে যাওয়া। অথবা এখানে আমার ফ্যামিলির কাছে থাকা। তো এই চয়েসটা আই থিংক এভরিবডি হ্যাজ টু মেক সুনার অর লেটার টু মানে অ্যাম্বিশন এর জন্য ফ্যামিলিকে ছেড়ে যাওয়া নাকি আ ফ্যামিলির কাছে থাকা। তো এই প্রশ্নটারই এই যে ইমোশনালি একটা টার্বুলেন্ট ফেজ পার করছি, এই ফেজটাকেই পরাবাস্তবতার মোড়কে একটা গল্প হিসেবে লিখেছি। তো আমি যেসব গল্প লিখেছি ওইসব মূলত predominantly আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স কে ইয়ে করি। আ কিন্তু অনেকে আছে যারা অন্যের গল্পই বেশি লেখে। অন্যের গল্প শুনে বেশি লিখতে পছন্দ করে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে নিজের গল্পই বলি। নিজের গল্পই বলি এবং বোঝার চেষ্টা করি যে গল্পটা কি শুধুই আমার নাকি আমার আশেপাশে আমার সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে যারা আছে সবার সাথে রেজোনেট করে। মেইনলি পারসন টু পারসন ভ্যারি করে আরকি যে আমি রাইট। কোনভাবে লিখতে চাই। হুম, হুম।
স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনার এত ব্যস্ত সময়ের মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। না, আসলে আসলে আপনার লেখালেখির যাত্রাটা আমাদেরকে মনে করিয়ে দেয় যে ভালো লেখা শুধু প্রতিভা নয়, একটা চিন্তা, ধৈর্য বা দায়িত্ববোধতার ফল। যেমনটা আপনি বলছিলেন যে, এই দিকটা আমার কিভাবে প্রভাবিত করছে সেটাও আমাকে ভাবতে হয়। হুম, তো হুম। ওয়াইসিসির পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এত সুন্দরভাবে আপনার অভিজ্ঞতা ও ভাবনা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। ধন্যবাদ হুম। জানাই আমাদের দর্শকদের আজকের ব্রেইন ওয়েভ ক্যাফেতে আমাদের সঙ্গে থাকার জন্য। এখানেই শেষ করছি ওয়াইসিসি ব্লগ প্রেজেন্টস ব্রেনওয়েভ ক্যাফের আজকের এপিসোড। আবারও দেখা হবে নতুন কোনো অতিথি, নতুন কোনো চিন্তা, নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ওয়াইসিসির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং শুভরাত্রি সবাইকে।